যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত সিরিজের প্রথম গল্প। আজকের গল্পে কতকের ভূমিকায় থাকছে সাধ্যায়, গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে সিআইডি অফিসার অর্জুন সেনগুপ্ত সিরিজের প্রথম গল্প মাকড়সার চাল গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতো করেই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদিও সেটা হয়ে থাকে তাহলে নিছকই সেটি কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে মাকড়সার চাল গল্পটি। ওই অর্জুন, 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 শুনতে পাচ্ছিস আমার কথা? আরে আরে তুই তুই ঠিক আছিস তো? এ কি অবস্থা হয়েছে তোর? এই অর্জুন, অর্জুন, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? অর্জুনকে বেশ কয়েকবার ডেকেও কোনো সাড়া শব্দ সুজয় পেল না। তাই রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে অর্জুনের চোখে মুখে ছিটিয়ে দিতেই অর্জুন একটু নড়ে উঠল আর ঘুমের ঘোরেই বলে উঠল, আরে কি হয়েছেটা কি? এইভাবে ডাকছিস কেন? আচ্ছা, তাহলে তুই বল, তোকে কিভাবে ডাকবো? কি হয়েছে? চোর এসেছে না ডাকাত এসেছে? হ্যাঁ, এইভাবে কেউ চোখে মুখে জল ছিটিয়ে ডাকে? ওফ, তোর কি মানে কোনোদিনও কোনো বুদ্ধি হবে না? আমার তোর থেকে অনেক বেশি বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা অর্জুন, তুই কি একটুও বুঝবি না আমার কথা? তুই চুপ কর। সকাল সকাল আর তোর ওই জ্ঞান শুনতে ভালো লাগে না। উফ, বাজে না বকে কি হয়েছে সেটা বলবি? বলবো বলবো বলেই তো এলাম, কিন্তু তোর যে অবস্থা তাতে কি তোকে কিছু বললেও তুই আমার কথা বুঝতে পারবি? আবার বাজে কথা বলছিস। কিছু কথা থাকলে বল, না হলে এখান থেকে চলে যা। আমার এখন কিছু ভালো লাগছে না। অর্জুন, তোর কি ছোটুর কথা মনে আছে? ছোটুর কথা শুনে অর্জুন বলে উঠল, ছোটুর কথা মনে থাকবে না কেন? তোর কি মনে হয় আমার ভুলে যাওয়ার অভ্যেস আছে? কি হয়েছে ছোটু? আর বলিস না, ছোটুর বড় বিপদ। কেন, কি হয়েছে ছোটুর? ছোটুর কিছু হয়নি, কিন্তু ছোটু অনেক বড় বিপদে পড়েছে। ছোটু কতবার এসেছে এখানে তোর সাথে কথা বলতে, কিন্তু প্রতিবার তুই ওর কোনো কথা শুনিসনি। বারে বারে তুই ওকে ঘর থেকে বের করে দিয়েছিস। সুজয়ের কথা শুনে অর্জুন বলে উঠল, তোর কি মাথা খারাপ? আমি ছোটুকে কেন বাড়ি থেকে বের করে দেবো? আমার তো মনেই পড়ছে না ছোটু আমার কাছে এসেছিল বলে। হ্যাঁ, সে তো তুই ওইসব ছাইপাশ খেলে কিছুই মনে থাকবে না। তোকে কতবার বলেছি ওইসব কেন খাস? তুই কি এখনো বাজে কথাই বলবি? আসল কথা কি তুই বলবি না? বলছি বলছি ছোটুর দিদি সোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোটু অনেকবার তোর কাছে এসেছিল, কিছু কথা বলতেও চেয়েছিল, কিন্তু তুই ওর কোনো কথাই শুনিসনি। বারে বারে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তাই তো বাধ্য হয়ে ছোটু আমার কাছে গিয়েছিল। ঘটনাটা বেশ জটিল, এটা তুই ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। কি হয়েছে? সোমার তো বিয়ে হয়ে গেছে, ওটাই তো শুনেছিলাম। তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? সেটাই তো। আর তোকে এই কথা কে বললো? ছোটু নিজে আমাকে বলল। আমি তোকে ঠিক করে কিছু বলতে পারবো না। আমি ছোটুকে খবর দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তার আগে তুই ফ্রেশ হয়ে নে, কারণ তোকে এই অবস্থায় দেখে ছোটু প্রথমেই খুব ভয় পেয়েছিল। আবার যদি তোকে এমন অবস্থায় দেখে তাহলে আবারও ভয় পাবে। আচ্ছা, আমি যাচ্ছি। অর্জুন, তোকে একটা কথা বলবো। বল। অনেকদিন তো হলো, এবার এসব বন্ধ কর। আমি বুঝতে পারি তোর কষ্টটা, কিন্তু এসব নেশা করে তুই কি তোর মনের কষ্টটা কমাতে পারিস? বরং তার থেকে তুই আবার কাজে ফিরে চল, দেখবি তোর ভালো লাগবে। একদিন তোর এই কাজের জন্যই তো তুই শ্রেয়াকে খুঁজে পেয়েছিলি। আর যদি শ্রেয়া ফিরে এসে তোকে এমন অবস্থায় দেখে, তখন কি তোর ভালো লাগবে? তুই তো বিশ্বাস করিস যে শ্রেয়া বেঁচে আছে, তাহলে কেন এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে নিজেকে শেষ করে ফেলতে চাইছিস? সুজয়ের কথা শুনে অর্জুন কিছু বলল না।
চুপচাপ মাথা নিচু করে বাথরুমের দিকে চলে গেল। ততক্ষণে আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি, কি বলেন আপনারা? আচ্ছা বেশ, তাহলে বলেই ফেলি। সুজয় আর অর্জুন দুজনেই অনাথ। নিজেদের পরিবারের লোক বলতে তেমন কেউ নেই। একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, তারপর বড় হয়ে যে যার কাজ বেছে নিয়েছে। সুজয় ব্যাংকে চাকরি করে আর অর্জুন সিআইডি অফিসার। ছোটবেলা থেকে অর্জুন পুলিশ হতে চাইতো, আর সেই জন্যই অর্জুন অনেক পরিশ্রম করেছে। তারপর আজকের দিনে এসে অর্জুন নাম করা একটা সিআইডি অফিসার। এই 28 বছর বয়সে অর্জুন কত জটিল জটিল কেস সমাধান করেছে, কত বড় বড় মানুষের প্রশংসা তার ঝুলিতে জমা হয়েছে। অর্জুন ছেলেটি খুব ভালো, শুধু সিআইডি অফিসার আর সুজয়ের বন্ধু বলে বলছি না, সত্যি অর্জুনের মতো মানুষ হয় না। কিন্তু তার রাগটা একটু বেশি। তবে এই রাগী মানুষটার জীবন থেকে একটা সময় রাগ নামক বস্তুটি চলে গিয়েছিল, তাও সেটা শ্রেয়ার জন্য। শ্রেয়াকে অর্জুন খুব ভালোবাসত। মানে ক্ষমা করবেন, ভালোবাসত বলাটা ভুল হবে। অর্জুন আজও শ্রেয়াকে খুব ভালোবাসে। তবে এক দুর্ঘটনা শ্রেয়াকে অর্জুনের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু শ্রেয়া আজ বেঁচে আছে কিনা সেটা সুজয় বা অর্জুন কেউই জানে না। শ্রেয়ার বাবা একজন বিখ্যাত ব্যবসায়ী। তবে যেদিন জানতে পারে যে ওনার মেয়ে হয়ে শ্রেয়া একজন সিআইডি অফিসারকে ভালোবাসে, তখন শ্রেয়াকে অর্জুনের সাথে সমস্ত সম্পর্ক শেষ করতে বলে। কিন্তু শ্রেয়া তার বাবার কথা না শুনে এক কথায় বাড়ি থেকে বেরিয়ে এসে সেদিনই অর্জুনকে বিয়ে করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। একদিন প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ করেই শ্রেয়া নদীতে পড়ে যায়। নদীর স্রোত ছিল প্রবল, তাই অর্জুন শ্রেয়াকে বাঁচাতে গিয়েও পারেনি। জলের তোড়ে শ্রেয়া ভেসে চলে যায়। তারপর থেকে আর শ্রেয়ার কোনো খবর পাওয়া যায়নি। শ্রেয়া চলে যাওয়ার পর থেকে অর্জুন একেবারেই পাগল হয়ে উঠেছিল। ওকে তো সুজয় সামলাতেই পারছিল না। তাও যখন একটু শান্ত হলো, তখন একেবারেই অর্জুন চুপচাপ হয়ে যায়। আস্তে আস্তে অর্জুন নেশায় ডুবে যায়। সুজয় কত করে অর্জুনকে বুঝিয়েছে, কিন্তু সে সুজয়ের কোনো কথাই শোনেনি। জানি না শ্রেয়া আজও বেঁচে আছে কিনা, তবে অর্জুন মনে প্রাণে বিশ্বাস করে শ্রেয়া আজও বেঁচে আছে, আর একদিন শ্রেয়া তার কাছে ফিরেও আসবে। কিন্তু কবে সেটা তারা দুজনের মধ্যে কেউই জানে না। তবে আমিও চাই যে শ্রেয়া ফিরে আসুক, আর না হলে যে অর্জুনকে বাঁচানো যাবে না, এইভাবে নেশা করে করে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। শুধুমাত্র শ্রেয়াই পারে অর্জুনকে সামলাতে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। এমন সময় সুজয় খেয়াল করলো অর্জুন বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের পুরনো জামা প্যান্ট চেঞ্জ করে মাথার চুলগুলো ভালো করে সেট করে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে স্বাভাবিক করে সুজয়কে লক্ষ্য করে বলে উঠল, বল, এবার আমাকে কেমন দেখতে লাগছে? ঠিক লাগছে তো? এই হলো অর্জুনের আর এক গুণ। এই রেগে আছে তো আরেকটু পরেই একেবারেই শান্ত। কেউ দেখে বুঝতেই পারবে না এই ছেলেটাই কিছুক্ষণ আগে এত রেগেছিল। সুজয় ওর স্বভাব সম্বন্ধে সবকিছু জানে, কিন্তু নতুন কেউ হলে সেটা কেউ বুঝতে পারবে না। অর্জুনের কথা শুনে সুজয় অল্প হেসে বলে উঠল, তোকে তো বরাবরই সুন্দর দেখতে, তাতে কোনো সন্দেহ নেই। সুজয়ের কথা শুনে অর্জুন অবাক চোখে সুজয়ের দিকে তাকিয়ে রইল। অর্জুনকে এমন তাকাতে দেখে সুজয় বলে উঠল, কি হলো, এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমি কি কোনো খারাপ কথা বলেছি? না না, খারাপ কথা নয়, তবে ভাবছি তুই আবার আমার প্রেমে টেমে পড়ে গেলি নাকি। এই আমি কিন্তু আগেই বলে রাখছি, আমি কিন্তু বিবাহিত পুরুষ, সবে 7 মাসের বিবাহিত জীবন আমার। এরই মধ্যে আমি কোনো রকম এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না। শ্রেয়া এইসব জানতে পারলে আগেই একবারে পকার পার হয়ে যাব আমি। আর আমি এমনটা কিছুতেই হতে দিতে পারি না। তুই তো খুব ভালো করেই জানিস যে শ্রেয়াকে আমি কতটা ভালোবাসি। শ্রেয়ার কথা মনে করতেই অর্জুনের মুখটা আবার শুকনো হয়ে গেল। অর্জুনকে দেখে সুজয় ওর কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে উঠল, নিজেকে শক্ত কর অর্জুন, এইভাবে ভেঙে পড়লে চলবে না। তুই তো মনে করিস যে শ্রেয়া বেঁচে আছে, তাহলে আর কষ্ট পাস না। দেখবি একদিন না একদিন শ্রেয়া ঠিক তোর কাছে ফিরে আসবে, বিশ্বাস রাখ। সুজয়ের কথায় অর্জুন একটু ব্যঙ্গ করে হেসে বলে উঠল, আর বিশ্বাস? এই বিশ্বাস নিয়ে তো বেঁচে আছি, নাহলে কবেই। অর্জুন আর কথাটি শেষ করতে পারল না।
আর তখনই একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে অর্জুন বলে উঠল, এই বাদ দে ওসব কথা। এখন আমি আর ওসব কথা ভাবতে চাই না। ওসব কথা ভাবার জন্য আমার কাছে রাতটা পড়ে আছে। যখন আমি নিশ্চিন্তে একা বসে শ্রেয়ার কথা ভাববো আর আস্তে আস্তে নেশায় তলিয়ে যেতে যেতে কখন ঘুমিয়ে পড়বো সেটা আমি নিজেও টের পাবো না। অর্জুনের কথা বলার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছিল যে ওই শক্তপোক্ত মনের মানুষটাও নিজের মনে কতটা কষ্ট, কতটা দুঃখ জমা রেখেছে। কিন্তু এতে যে সুজয়ের কিছুই করার নেই। তাও সুজয় বলল, আমি বুঝতে পারি অর্জুন তোর মনের কষ্টটা, কিন্তু এইভাবে তো শ্রেয়াকে আমরা খুঁজে পাবো না। শ্রেয়াকে আমাদের খুঁজে বের করতে হবে, আর তার জন্য তো তোকে ঠিক থাকতে হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না। সুজয়ের কথার মাঝেই অর্জুন সুজয়ের কথা ঘুরিয়ে বলে উঠল, এই সুজয়, ডায়মন্ড কোথায় রে? অনেকক্ষণ ওকে দেখতে পাচ্ছি না। সুজয় বুঝতে পারল অর্জুন কথা ঘোরানোর চেষ্টা করছে, তাই সুজয়ও আর কোনো কথা বলল না। সুজয় অর্জুনকে বলল, এতক্ষণ পর তো ডায়মন্ডের কথা মনে পড়ল। তোর এমন অবস্থার জন্য ডায়মন্ড তোর কাছে আসেনি, তবে তোকে ছেড়ে কোথাও চলে যায়নি, বাইরে আছে। দাঁড়া, আমি ওকে ডাকছি। এই বলে সুজয় যেমনি দরজার দিকে তাকিয়েছে অমনি দেখতে পেল ডায়মন্ডের লেজখানা দরজার বাইরে পর্দার আড়ালে নড়ছে। আস্তে আস্তে পা ফেলে সুজয় দরজার বাইরে বেরিয়ে এলো। আর অমনি ডায়মন্ড সুজয়কে দেখে চিৎকার করতে শুরু করলো। সুজয় ডায়মন্ডের চিৎকার শুনে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তুই অর্জুনের কথা জিজ্ঞাসা করছিস। যা, অর্জুন ভেতরে আছে, তোর কথাই জিজ্ঞাসা করছিল। যা ভিতরে। সুজয়ের কথা শুনে ডায়মন্ড আর এক মুহূর্ত দেরি না করে লেজ নাড়িয়ে নাড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করে গেল। সুজয় ওর পেছন পেছন ঘরের ভেতর প্রবেশ করলো। আর অমনি দেখতে পেল ডায়মন্ড অর্জুনের সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, আর অর্জুন তার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ডায়মন্ডের খুব অভিমান হয়েছে। এই কদিন অর্জুন ডায়মন্ডের সাথে খেলা করেনি, কথা বলেনি, গল্প করেনি, তাই ডায়মন্ডের খুব অভিমান হয়েছে। আর সেটা হওয়াও স্বাভাবিক। ডায়মন্ড হলো একটি কুকুর, যদিও সুজয় আর অর্জুন তাকে কুকুর কখনোই মনে করেনি। ডায়মন্ড তাদের কাছে তাদের ভাইয়ের মতো। তাদের দুজনেই ডায়মন্ডকে খুব ভালোবাসে। ডায়মন্ডও তাদের দুজনকে ভালোবাসে, তবে অর্জুনকে একটু বেশি ভালোবাসে। এই জন্যই সুজয়ের মাঝে মাঝে হিংসে হয়। আজ অনেকগুলো দিন পর ডায়মন্ড তার অর্জুনকে এসে আগের মতো দেখে এক লাফে অর্জুনের কোলে চলে যায়। আচমকাই এমন ঘটনার জন্য অর্জুন একেবারেই তৈরি ছিল না, তাই অর্জুন ডায়মন্ডকে নিয়ে সোফায় বসে পড়ল। আর অমনি ডায়মন্ড নিজের জিভ দিয়ে অর্জুনকে চেটে দিল। এইসব দেখে অর্জুন বলে উঠল, আরে থাম ডায়মন্ড, থাম, হয়েছে হয়েছে, আর এমন করিস না। অর্জুনের কথা শুনে সুজয়ের সামনে দাঁড়িয়ে থেকে হেসে উঠল আর বলল, ঠিক করেছিস ডায়মন্ড, এটাই হওয়া উচিত ছিল। সুজয়ের কথা শুনে ডায়মন্ড সুজয়ের দিকে যেন হাসি মুখে তাকালো। আর তখন অর্জুন বলে উঠল, দিলি তো আবার সুন্দর মুখটার 12টা বাজিয়ে। এত চুমু খাওয়ার কোনো মানে হয়? দেখ, মাথার চুলগুলো পর্যন্ত সব এলোমেলো হয়ে গেল। কত সুন্দর করে চুলগুলো সেট করেছিলাম, এবার তোর জন্য চুলগুলো সারা কপালে লেপ্টে থাকবে। চুলগুলো অনেক বড় হয়ে গেছে, সাথে দাড়ি আর গোফটাও। উফ, আমাকে দেখে তো আমার নিজেরই মনে হচ্ছে কোনো ডাকাত দলের সর্দার আমি। অর্জুনের কথা শুনে সুজয় হেসে উঠল। আর তখনই দরজার বাইরে থেকে ছোটুর গলা শুনতে পেল। সুজয়দা, তুমি কি ঘরে আছো? ছোটুর কথা শুনতে পেয়ে সুজয় ঘরের ভেতর থেকে বলল, আয় ছোটু, ভিতরে আয়। সুজয়ের গলা শুনতে পেয়ে ছোটু ভেতরে এসে অর্জুনকে দেখতে পেয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ছোটুর চোখে স্পষ্ট দেখা গেল ভয়ের ছাপ। বুঝতে পারলাম এই কদিন হয়তো অর্জুন নেশার ঘরে ছোটুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আর যার জন্য ছোটু অর্জুনকে ভয় পাচ্ছে। সে কথা বুঝতে পেরেই সুজয় সামনে এগিয়ে এসে ছোটুর কাঁধে হাত রেখে বলে উঠল, ভয় নেই ছোটু, এটা তোর সেই আগের অর্জুনদা, যে তোকে কোনোদিন বকেনি, প্রতিবারই ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছে। এই হলো সেই অর্জুন। যা, আমি আছি তো, ভয় কিসের? সুজয়ের কথা শুনে ছোটু অর্জুনের দিকে এগিয়ে গেল। আর তখন অর্জুন বলে উঠল, কী রে ছোটু, আমাকে ভয় পাচ্ছিস তুই? আমি কি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি? তোকে কি আমি মেরেছি? আমার তো কিছুই মনে পড়ছে না। তুই তোর দাদাকে ক্ষমা করে দিস। অর্জুনের কথা শুনে ছোটু তখনই কেঁদে উঠল আর বলল, অর্জুনদা, তুমি আমাকে বকেছো, মেরেছো, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো।
বিশ্বাস করো, আমার এতে কষ্ট হয়নি, কিন্তু তুমি আমাকে চিনতে পারছিলে না, তখন আমার খুব কষ্ট হয়েছিল। আ- আমি তো ভাবলাম তাহলে তো আমার সব শেষ। তুমি তো জানো দিদি ছাড়া আমার আর কেউ নেই, দিদিকে খুঁজে পাচ্ছি না, দিদির কিছু একটা হয়েছে। তুমি ছাড়া আর আমি কার কাছে আমার কথা বলবো বলো? কেউ আমার কথা শুনছে না, ওরা দিদির সাথে কিছু করেছে, ওরা আমাকে আমার দিদির সাথে দেখা করতে দিচ্ছে না। তুমি চলো অর্জুনদা, তুমি বললে ওরা শুনবে। আমার দিদিকে আমার কাছে ফিরিয়ে দাও অর্জুনদা, দিদি ছাড়া আমি বাঁচতে পারবো না। ছোট কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠছিল, আর তার চোখ দিয়ে নোনা জলগুলো টুপটুপ করে মাটিতে গড়িয়ে পড়ছিল। তাই দেখে অর্জুন ছোটুকে নিজের কাছে টেনে মাথায় হাত রেখে বলে উঠল, শান্ত হ ছোটু। এই সুজয়, এক গ্লাস জল নিয়ে এত। এরপর সুজয় অর্জুনের কথা মতো ছোটুর জন্য এক গ্লাস জল এনে দিল। গ্লাসটা হাতে নিয়ে ছোটু জলটা আগে খেয়ে নিল। একটু শান্ত হতেই অর্জুন ছোটুকে সোফায় বসতে বলল। তারপর অর্জুন বলে উঠল, এবার বল, কি হয়েছে সোমার? প্রশ্নটা শুনে ছোটু কিছুক্ষণ চুপ করে বসে রইল। তখন সুজয় বলল, ছোটু, যা হয়েছে সব প্রথম থেকে বল, কিচ্ছু বাদ দিবি না। সুজয়ের কথা শুনে ছোটু নিজের চোখের জল মুছে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, তুমি তো জানো অর্জুনদা, দিদির বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে সবটা প্রথম থেকে বলছি। আজ থেকে 3 মাস আগে দিদিকে দেখতে বেশ কয়েকজন লোক এসেছিল, সেই সাথে জামাইবাবুও এসেছিল। দিদিকে নাকি জামাইবাবুর দেখেই ভারী পছন্দ হয়েছিল, কিন্তু কোথায় দেখেছিল দিদিকে সে কথা আমি জানি না। তাই জামাইবাবু তার বাড়ির লোককে নিয়ে বিয়ের কথা বলতে মামা বাড়িতে এসেছিল। দেনা পাওনার কথা উঠলে মামি আগেই বলে দেয় মামি কিছুই দিতে পারবে না। সে কথা শুনে জামাইবাবুর পরিবারের লোকজন বিয়ে দিতে চায় না, কিন্তু জামাইবাবুর জেদের কাছে তারা হেরে যায়। জামাইবাবু সবাইকে বিয়ের জন্য রাজি করায়, কিন্তু মামি দিদিকে কিছুই দেয়নি। বিয়ের খরচ পর্যন্ত জামাইবাবু দিয়েছিল। তুমি তো জানো আমি আর দিদি মামা বাড়িতেই থাকি। বাবা মা মারা যাওয়ার পর থেকেই মামা মামির কাছেই আমরা 2 ভাই বোন মানুষ হয়েছি। অনেকটা অবহেলার সাথেই বড় হয়েছি। দিদি তো আগে পড়াশোনা করতো, কিন্তু মামা বাড়িতে এসে আর মামি দিদিকে পড়তে দেয়নি। সারাদিন ঘরের কাজ করাতো। আমারও পড়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু তুমি আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলে। স্কুলের সব খরচ তুমি চালাও বলে মামি ওটা বারণ করতে পারেনি। আর মামি তো তোমাকে ভয় করে, তাই জোর করেনি। কিন্তু যখন দিদিকে দেখতে লোক এলো, তখন প্রথমে মামি বিয়ের জন্য মানা করে দেয়, কারণ দিদির বিয়ে হয়ে গেছে, বাড়ির সব কাজকর্ম কে করবে। এই জন্য মামি প্রথমে বিয়েটা মেনে নেয়নি। তারপর জানি না জামাইবাবু মামিকে ঘরে ডেকে নিয়ে কী বলেছিল। ঘর থেকে বেরিয়ে এসে মামি বিয়ের জন্য মত দেয়, আর বেশ খুশি মনেই বিয়েটা হয়ে যায়। মামি কোনো বাধা দেয়নি। আমি বুঝতে পারিনি হঠাৎ করে মামির কী হলো, আর ঘরের ভেতর ডেকে নিয়ে গিয়ে জামাইবাবু মামিকে কী এমন কথা বলেছে যার জন্য মামি এক মুহূর্তেই দিদির বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর মামিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মামি আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তবে দিদি বিয়ে করতে চায়নি। এতটা ছোটুর কথা শুনে অর্জুন বলে উঠল, কেন? সোমা বিয়ে করতে কেন চাইছিল না? অন্য কাউকে পছন্দ করতো? না মানে আমি বলতে চাইছি যে এমন কোনো দিন সোমাকে দেখেছিস অন্য কারোর সাথে কথা বলতে? না না অর্জুনদা, আমি দিদিকে কোনোদিন কারোর সাথে কথা বলতে দেখিনি। আর কথা কিভাবে বলবে? দিদি তো ঘর থেকেই বের হতে পারতো না। সারাদিন মামি দিদিকে দিয়ে কাজ করাতো। দিদি একটু বিশ্রাম নিতেও পারতো না, শুধু রাতের বেলায় একটু ঘুমাতো। সব সময় কাজ করতো, আবার ভোর হতে না হতেই উঠে যেত। দিদি তো তোমার জন্য বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ দিদি খুব ভালো করেই জানতো যে দিদি যদি বিয়ে করে চলে যায় তাহলে আমার কি হবে। মামি আমাকে দিয়ে তখন বাড়ির সব কাজ করাবে, তখন আমার পড়াশোনার কি হবে। ওই জন্যই দিদি বিয়ে করতে চায়নি। মামিকে সে কথা দিদি বলেছিল, কিন্তু
মামি দিদির কোনো কথা শোনেনি, বরং আমাদের হুমকি দিয়েছিল যদি দিদি বিয়ে না করে তাহলে আমাদের 2 ভাই বোনকে বাড়ি থেকে বের করে দেবে। আর মামা তো এমনিতেই মামির কথার উপর কোনো কথা বলে না, তাই বিয়েটা করতে দিদি রাজি হয়। দিদির বিয়ে হয়ে যায়, চলে যায় শ্বশুর বাড়িতে, আর আমি একা পড়ে থাকি ওই ঘরে। সারাদিন মামি আমাকে দিয়ে অনেক কাজ করাতো, আমি তাতে কিছু বলতাম না, কিন্তু দিদিকে না দেখলে আমার কিছুতেই ভালো লাগতো না। তাই আমি সকাল হতেই দিদির সাথে দেখা করতে চলে যেতাম। প্রথম প্রথম আমাকে দেখা করতে দিত না দিদির শ্বশুরবাড়ির লোকজন, তারপর জামাইবাবু বলে দিলে তারা আর আমাকে আটকাতো না। দিদির সাথে আমি দেখা করতাম, বেশ ভালোই ছিল আমার দিদি। জানো অর্জুনদা, সুজয়দা, দিদি কত দামি দামি শাড়ি পরতো, গায়ে গহনা, এইসব দেখে আমারও খুব আনন্দ হতো। তবে আমার কথা ভেবে দিদি কাঁদতো। আমি দিদিকে কাঁদতে মানা করতাম, আর এটাও বলেছিলাম যে আমি বড় হয়ে এইরকম শাড়ি আর গয়না কিনে দেব। আমার কথা শুনে দিদি হাসতো। তারপর কদিন আগে আমি দিদির সাথে দেখা করতে গেলাম। সেদিন ওরা আমাকে দিদির সাথে দেখা করতে দিল না, বলল দিদি আর জামাইবাবু বাইরে ঘুরতে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কবে ফিরবে। সেই প্রশ্নের উত্তরও তারা ঠিকমতো দিল না। আমার সন্দেহ হলো, তাই খুব জোরে জোরে দিদি আর জামাইবাবুকে ডাকতে শুরু করলাম, কিন্তু কেউ সাড়া দিল না। আমার চিৎকার শুনে ওই বাড়ির লোকজন আমাকে ধরে রাস্তায় ঠেলে দিয়ে সদর দরজা বন্ধ করে দিল। আমি তখন চিৎকার করে দিদিকে ডাকতে লাগলাম, কিন্তু দিদি উত্তর দিল না। একবার মনে হলো দিদি বাইরে ঘুরতে গেল, কিন্তু আগের দিন দিদি আমাকে কিছুই বললো না কেন? তাহলে কি দিদি কিছু জানতো না? তোমরা কি যেন একটা বলো, ওটাকে। এতদূর ছোটুর কথা শুনে সুজয় জিজ্ঞাসা করলো, কোনটাকে আমরা কি বলি? আরে ওটা যেটা তোমরা চুপি চুপি করে কাউকে চমকে দাও, ওই যে সারপ্রাইজ না কি একটা বলে, ওটাই বলছি। ছোটুর কথায় সুজয় অল্প হেসে বলে উঠল, ওটা সারপ্রাইজ নয়, সারপ্রাইজ হবে। হ্যাঁ ওটাই। তাহলে কি জামাইবাবু দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে কিছুই বলেনি? হয়তো ওই জন্যই দিদি আমাকে কিছু বলেনি। আমি ওটা মনে করেই বাড়ি ফিরে এলাম। এরপর রোজ গিয়ে দিদির খবর নিতাম, কিন্তু ওরা শুধু একটা কথাই বলতো, দিদি নাকি বাড়ি ফেরেনি। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর আমি আবার দিদির শ্বশুরবাড়িতে গেলে ওরা আমাকে চিনতে অস্বীকার করে। ওরা এটাও বলে যে তারা আমাকে এর আগে কখনো দেখেনি। শুধু শুধু কেন আমি তাদের বিরক্ত করছি? সেই দিন থেকে আজ 4 দিন হয়ে গেছে, দিদির কোনো খবর নেই, সাথে জামাইবাবুরও। ওরা কোথায় আছে আমি কিছুই জানি না। মামা মামিকে আমি সব বললাম, কিন্তু মামি কিছুই করবে না বলেছে। আর মামা তো মামির মুখের উপর কোনো কথা বলবে না। তাই আর কোনো উপায় না পেয়ে আমি তোমার কাছে এসেছিলাম। তারপর তো তুমিও আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। তখন আমি থানায় গিয়েছিলাম, পুলিশ বলল বড় কাউকে নিয়ে আসতে, কিন্তু আমার তো আর কেউ নেই, কাকে নিয়ে যাব? এখন তুমি কিছু একটা করো অর্জুনদা, আমার দিদিকে খুঁজে বের করে দাও অর্জুনদা। দিদি ছাড়া আমার কেউ নেই। আর দিদির খবর যেদিন থেকে পাচ্ছি না, সেদিন থেকে আমাদের পাড়ার ওই রাজু মস্তানটাকেও আমি আর দেখিনি। কোথায় গেছে কেউ বলতে পারলো না। আমার ওই ছেলেটাকে একেবারেই পছন্দ না, দিদিকে খুব জ্বালাতো। দিদি তো ঘর থেকে বের হতো না, কিন্তু কোনো কাজে বের হলে দিদিকে খুব জ্বালাতো। মামি তো ওই ছেলের সাথেই দিদির বিয়ে দেবে বলে ঠিক করেছিল, কিন্তু মাঝখানে জামাইবাবু এসে দিদিকে বিয়ে করে নিয়ে যায়। তখন ওই রাজু মস্তান পাড়াতে ছিল না, কিন্তু যখন ফিরে এসে শুনল যে দিদির বিয়ে হয়ে গেছে, তখন মামির কাছে এসেছিল। মামিকে হুমকি দিয়ে যায়, আর এটাও বলে যে মামি তার কাছ থেকে যত টাকা নিয়েছে সেগুলো সুদে আসলে ফেরত দিয়ে দিতে হবে, না হলে ঘর ছাড়তে হবে। মামি তো অনেক কান্নাকাটি করলো। আমি জানি ওগুলো সব কুমিরের কান্না, আমার এক ফোঁটাও বিশ্বাস হয় না। কিন্তু মামি তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে কি বলল কে জানে। দেখি রাজু মস্তান একেবারেই চুপ হয়ে গেল, শুধু যাওয়ার আগে বলে গেল, দেখো মামি, তুমি যেটা বলছো সেটা যদি না হয় তখন কিন্তু আমি পুরো ব্যাপারটাই কেঁচলে দিয়ে চলে যাব। এই রাজু মস্তানকে তুমি চেনো না, আমি ভালোর সাথে ভালো, না হলে খুব খারাপ। এই রাজু মস্তানের কথা যেন মাথায় থাকে। এরপর আমি আর কিছু জানি না।
সেদিনের পর থেকে রাজু মস্তানকে আমি আর পাড়ায় দেখতে পাইনি। বলছি অর্জুনদা, মামি কোনো পরিকল্পনা করে দিদি আর জামাইবাবুকে কোথাও সরিয়ে দেয়নি তো? ওদের কোনো ক্ষতি করে দেয়নি তো? আমার খুব ভয় করছে অর্জুনদা, তুমি কিছু একটা করো। ছোটুর কথা শুনে অর্জুন চুপ করে রইল। কি ভাবলো কে জানে। চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ছোটুর দিকে তাকিয়ে বলে উঠল, চল আমার সাথে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি অর্জুনদা? সুজয় আর ছোটুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অর্জুন ছোটুর হাতটা শক্ত করে ধরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। তারপর নিজের জিপে ছোটুকে বসিয়ে নিয়ে চলে গেল। সুজয় তাদের যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ওদিকে ছোটু বেশ অবাক। অর্জুন তাকে কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন করতে পারছে না, কারণ এখন অর্জুনের চোখ মুখ পুরো লাল। খুব যে রেগে আছে সেটা তার কান দেখলেই বোঝা যায়, কারণ অর্জুন রেগে গেলে তার কানগুলো পুরো লাল হয়ে যায়। সেটা ছোট খুব ভালো করেই জানে, তাই আর কোনো প্রশ্ন করলো না। কিছুক্ষণ পর ছোট নিজেই বুঝতে পারলো সে কোথায় যাচ্ছে। গাড়ি এসে থামলো তার মামা বাড়ির সামনে। ঘরের ভেতর থেকে অর্জুন আর ছোটু তার মামির চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে। মামির কথাগুলো তাদের কানে এলো। সেগুলো ছিল এই রকম। আজ আসুক বাড়িতে, আজ আমার একদিন কি ওর একদিন, সারাদিন দিদি দিদি করে মরছে, আর ঘরে যে এত কাজ পড়ে আছে সেদিকে খেয়াল নেই। আজ আসুক ঘরে, চেলা কাঠ যদি আজ আমি ওর পিঠে না ভেঙেছি তো আমার নাম কোমল নয়। না না, ছেলেটাকে তুমি আর মেরো না। ওইটুকু ছেলে, বাবা মা মরা ছেলে, তার উপর সোমার কোনো খবর পাওয়া যাচ্ছে না বলেই তো ছোট এমন করছে। সোমাকে ছোট বড় ভালোবাসে, দিদি ছাড়া ওর যে কেউ নেই। তাই বলি কি, ছেলেটাকে তুমি মেরো না, দোহাই তোমার। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। তা ছোট হলে কি হবে, কাজকর্ম তোর বড়দের মতো। আজ তুমি একদম কোনো কথা বলবে না। আসুক একবার বাড়িতে, তারপর দেখো আমি কি করি। কি করবে? চেলাকাঠ ভাঙবে? হ্যাঁ, চেলা কাঠি ভাঙবো। গলার স্বর শুনতে পেয়ে মামি পেছন ফিরে তাকালো। সামনে অর্জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে মামি যেন তার সামনে ভূতকে দাঁড়িয়ে থাকতে দেখলো। যে মামি এতক্ষণ গড় গড় করে কথা বলছিল সেই মামি এখন অর্জুনকে দেখে একেবারেই ভয়ে চুপসে গিয়েছে। একদম ভিজে বিড়ালের মতো মিউ মিউ করছে। আর তখনই অর্জুন বলে উঠল, কি যেন বলছিলাম আমি? ছোটুর পিঠে চেলাকাঠ ভাঙবে, তাই না? অর্জুনের কথা শুনে মামি ভয়ে আর কোনো কথাই বলতে পারছে না। অর্জুন থমকে বলে উঠল, কি হলো? কি কি বলছিলে তুমি? এখন চুপ করেছো কেন? কথা বলো না। আবার গলার স্বর বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা, আমি কি গলাটা একটু দেখবো নাকি? এই ছোটু, আমার রিভলভারটা কোথায় জানো? মামির গলায় মনে হচ্ছে কিছু আটকে গেছে, তাই না? ছোটু আর মামা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কথা বলছে না। আর ওদিকে মামির অবস্থা একেবারেই খারাপ, ঘেমে নে একাকার। রিভলভারের নাম শুনে মামি আস্তে গলায় বলে উঠল, না না, আমি কিছু বলিনি তো। আমি তো মজা করছিলাম, সত্যি বলছি, আমি মজা করছিলাম। একদম 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 মজা আমারও খুব ভালো লাগে। তার উপর গুলি চালাতেও আমার খুব ভালো লাগে। একটা দুটো চালাবো নাকি? হ্যাঁ। কথাটা বলেই অর্জুন নিজের প্যান্টের পেছন থেকে রিভলভারটা বের করে মামির দিকে তাক করে বলে উঠল, মামি, কেমন আমার রিভলভারটা? চকচক করছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক চকচক করছে। ওটা আবার বাইরে বের করলে কেন? ওটা রেখে দাও। হ্যাঁ কি, তোমার ভয় লাগছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভয় যখন পাচ্ছ তখন রেখে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এরপর অর্জুন নিজের প্যান্টের পেছনে রিভলভারটা আবার রেখে দিল। তারপর মামির কাছে এসে কানে কানে বলল, মামি, আমি শুনলাম সোমাকে পাওয়া যাচ্ছে না। এটা কি তোমার কাজ? আমি তো। কথাটা শুনেই মামি চিৎকার করে বলতে গেলে অর্জুন হাতের আঙুল ইশারা করে আস্তে করে কথা বলতে বলে। তাই মামিও আস্তে করে বলে উঠল, না, আমি কিছু জানি না, সত্যি বলছি। আর যদি মিথ্যে হয় তখন কি হবে? কি হবে?
মনে আছে তো? হ্যাঁ, ওই ঢিচকেও ঢিচকেও এলোমেলো করে দেবে। হ্যাঁ, একদম 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 ঠিক কথা, মনে আছে দেখছি। হ্যাঁ, ঢিচকেও ঢিচকেও এলোমেলো করে দে না, ঢিচকেও ঢিচকেও। কি, তাই তো? না না, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি তো শুনলাম তুমি সব কিছু জানো। রাজু এসেছিল তোমার কাছে, কি বলেছো ওকে? মামি আবার চুপ করে রইলে অর্জুন আবার থমকে বলে উঠল, কি হলো বলো? না, আমি বলেছিলাম যে সোমাকে যদি খুঁজে বের করতে পারে তাহলে সোমা এবার রাজুর হবে, আমি দাঁড়িয়ে থেকে ওদের আবার বিয়ে দেব। কিন্তু সেদিনের পর যে রাজু গায়েব হলো, তারপর থেকে তার আর কোনো খবর নেই। আমি সত্যি কথা বলছি, এই আমি নিজের দিব্যি করে বলছি, আর ওর লোকজনও কিছুই জানে না। আমি খবর নিয়েছিলাম। মামির কথা শুনে অর্জুন চুপ করে রইল। কিছুক্ষণ পর অর্জুন মামির দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু যদি জানতে পেরেছি তুমি মিথ্যে কথা বলছো তাহলে কি হবে মনে থাকে যেন? কি হবে যেন? ঢিচকেও ঢিচকেও এলোমেলো করে দে না, ঢিচকেও ঢিচকেও। আচ্ছা, রাজুর লোকেদের কোথায় পাবো এখন? ওদের তুমি পাড়ার ওই ক্লাব ঘরেই পেয়ে যাবে বাবা। আজ আমি আসছি, হ্যাঁ, আমি কিন্তু আবার আসবো। এই বলে অর্জুন তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। অর্জুন চলে যেতেই ছোটুর মামি দাঁতে দাঁত চেপে বলে উঠল, চল, আজ আমার একদিন কি তোর একদিন। অর্জুনকে ডেকে এনেছিস না? আমি কি ওকে ভয় করি নাকি? দিদি দিদি করে মরে যাচ্ছে, আজ তোকে খেতেও দেব না। পেটে টান পড়লে তখন দিদির প্রতি ভালোবাসা কোথায় যায় দেখব। চল চল রান্নাঘরে, খুব পা চলছে না তোর? ওকে ছেড়ে দাও না। চুপ, একদম চুপ। মামি কথাগুলো বলতে বলতেই ছোটুর মাথায় চাটি মারতে লাগলো। আর এমন সময় দরজার কাছ থেকে অর্জুন বলে উঠল, কি মামি মামি, কি? হ্যাঁ, তুমি তো দেখছি গিরগিটির থেকেও দ্রুত রং বদলাও। হ্যাঁ, এটা কি করছো তুমি? ছোটুর গায়ে হাত তুলছো? এই একটা কথা না লোকে ঠিকই বলে, কুকুরের লেজ যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ সোজা থাকবে, এইভাবে ছেড়ে দিলেই আমার যেই কে সেই। হ্যাঁ, আর তুমি হচ্ছে সেই লেজের মতন, জানো তো। এই ছোটু, চল, তোকে আর এখানে থাকতে হবে না, আমার কাছেই থাকবি। কিন্তু দিদি, সোমাকে খুঁজে বের করার দায়িত্ব আমার। এরপর অর্জুন ছোটুর হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসার সময় মামার দিকে একবার তাকালো অর্জুন আর ছোটু। মামার মুখে তৃপ্তির হাসি ছিল, সেটা দেখে অর্জুন বুঝতে পারল মামাও হয়তো এটাই চায়। মামা ছোটু আর সোমার জন্য কোনোদিন কিছু করতে পারেনি। বিকেলের দিকে সুজয় অফিস থেকে ফিরে আসে আর এসে ছোটুকে ঘরে দেখে বলে উঠল, ছোটু, তুই এখানে? হ্যাঁ, আজ থেকে ছোটু আমাদের সাথেই থাকবে। অর্জুন ঘরে প্রবেশ করতে করতেই কথাগুলো বলে উঠল। তারপর অর্জুন মামির সব কথা সুজয়কে বলল। সব শুনে সুজয় বলে উঠল, ওই মহিলাকে আমার একটুও ভালো লাগে না, খুব বাজে মহিলা। নিজের সন্তান নেই, ছোটুকে আর সোমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হতো কে জানে। ওইসব কথা বাদ দে, আমাদের এখন অনেক কাজ। কি করবি এখন? তোরা খেয়ে নিবি, আমার জন্য অপেক্ষা করবি না, ঠিক আছে? আমি এসে খাবো। আর ছোটুর খেয়াল রাখবি। কোথায় যাচ্ছিস? এসে সবটা বলবো। এরপর অর্জুন বেরিয়ে গেল। রাত অনেক হয়েছে, কিন্তু অর্জুন ফিরে আসেনি। ছোটু আর সুজয় অর্জুনের জন্য অপেক্ষা করে করে ছোটু একসময় ঘুমিয়ে পড়ে। সুজয় জেগে অর্জুনের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ অনেকটা রাতের দিকে দরজায় টোকা পড়লে সুজয় গিয়ে দরজা খুলে দেয়। অর্জুন ভেতরে আসে। সুজয় কিছু বলতে যাবেই তখনই অর্জুন বলে ওঠে, খাবারের ব্যবস্থা কর, তুই খেয়েছিস তো? আমার খুব খিদে পেয়েছে, জানিস তো। না, আমি খাইনি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, তাহলে খাবারগুলো রেডি কর, আমি হাত মুখ ধুয়ে আসছি। কিন্তু সব বলবো, খেতে খেতে বলবো। কিছুক্ষণ পর অর্জুন হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসলে
অর্জুন জিজ্ঞাসা করে, ছোটু খাবার খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। তোর জন্য অনেকক্ষণ বসে অপেক্ষা করছিল, কিন্তু আমি বললাম আমার ঘরে গিয়ে ঘুমিয়ে যেতে। আমি এখন কটা দিন তোর এখানে থাকলে তোর কি কোনো অসুবিধা হবে? শেষের কথাটা শুনে অর্জুন রাগী চোখে তাকিয়ে থাকলে সুজয় বলে উঠল, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলছি না। তুই বল, কি বলবি বলছিলি, বল। বুঝলি সুজয়, সোমার চলে যাওয়ার পেছনে বড় কোনো রহস্য আছে। কি করে বুঝলি? কারণ এখান থেকে যাওয়ার পর আমি ছোটুর পাড়ায় গিয়েছিলাম। সেখানে মামি আগেই বলেছিল রাজু মস্তান পাড়ার ক্লাবে থাকে, তাই আমি সেই ক্লাবে গেলাম। ওদের দলের বেশ কয়েকজনকে আমি রাজুর ব্যাপারে জিজ্ঞাসা করলাম। প্রথমে তারা কিছুই বলতে চাইলো না, তারপর আমি একটু ধমক দিলাম, সাথে ওই রিভলভারটা বার করতেই একজন গড়গড় করে কিছু কথা বলল। কি কথা বললো? বললো রাজু নাকি কিছু একটা জানতে পেরেছিল, তবে কি জানতে পেরেছিল সেটা সে কাউকেই বলে যায়নি। তবে এইটুকু বলে গিয়েছে যে শহরে একটা বড় কাজ হচ্ছে আর সেই কাজটা খুবই গোপনীয়। এখন রাজু কি বলতে চাইছিল সেটা পরিষ্কার করে তারাও কিছু জানে না। ছেলেটা জিজ্ঞেস করেছিল রাজুকে সোমাকে খুঁজে পেয়েছে কিনা, তাতে রাজু ওদের জানিয়েছিল ওই দলের খোঁজ পেলেই সোমারও খোঁজ পাবে। তারপর রাজু সেদিন বেরিয়ে যায়, কিন্তু সেদিনের পর থেকে রাজুকে আর তারা কোথাও দেখেনি। এখন রাজু কোথায় গেছে, কেন গেছে, কি করছে, সেসব ব্যাপারে কিছুই জানে না তারা। আচ্ছা, তারা কি মিথ্যা কথা বলছে? না না, আমি যতটা বুঝতে পারলাম তাতে মনে হয় না ওরা আমাকে মিথ্যে কথা বলছে। শোন, কাল আমাকে একবার বেরোতে হবে, বুঝলি? কোথায় যাবি? আছে একটা জায়গা। আমি যাব। না না, তোর যাওয়ার দরকার নেই, তুই ছোটু আর ডায়মন্ডের খেয়াল রাখবি। এবার চল, খেয়ে দিয়ে ঘুমাতে হবে। অর্জুন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সুজয় ঘুম থেকে উঠে আর অর্জুনকে ঘরে দেখতে পায়নি। বুঝতে পারলো অর্জুন বেরিয়ে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে সেটা বলে যায়নি। তাই সুজয় খুব চিন্তা হতে লাগলো। ওদিকে ছোটু ঘুম থেকে উঠে অর্জুনকে দেখতে না পেয়ে সুজয়কে জিজ্ঞাসা করলো, সুজয়দা, কাল রাতে অর্জুনদা বাড়ি ফেরেনি? ফিরেছিল, কাল রাতে ফিরেছিল, তবে মনে হচ্ছে সকাল হতেই আবার বেরিয়ে গেছে। কোথায় গেছে? দিদির ব্যাপারে কোনো খবর পেয়েছে? না, এখনো কোনো খবর পাইনি, তবে তারই খোঁজ করছে। তুই চিন্তা করিস না, অর্জুনের কোনো না কোনো একটা খবর নিশ্চয়ই আসবে। আচ্ছা সুজয়দা, দিদি ঠিক আছে তো? আমার কেন জানি মনে হচ্ছে দিদি ভালো নেই। মা বাবা মরা ছেলেটার তো দিদি সব। ছোটু সোমার কাছেই মানুষ, তাই তার বাবা মা বলতে সোমাই সব। দিদিকে খুঁজে না পেয়ে ছোটু যে ভালো নেই সেটা সুজয় বোঝে, তাই ছোটুর মন ভালো করার জন্য বলল, তুই এত চিন্তা করিস না ছোটু, তোর দিদি ঠিক আছে, আর দেখবি খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসবে। মিলিয়ে নিস আমার কথা। অর্জুন যখন তোর দিদিকে খুঁজে আনার দায়িত্ব নিয়েছে, তখন তুই নিশ্চিন্ত থাক, অর্জুন সোমাকে খুঁজে বার করবেই। এবার চল, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি, আর ডায়মন্ডকেও ডেকে আনবি। আচ্ছা ঠিক আছে। এরপর বেলা বাড়তে থাকে। দুপুরবেলায় অর্জুন বাড়ি ফিরে আসে, বেশ টায়ার্ড। সুজয় অর্জুনকে দেখে বলে উঠল, কি রে, কি হলো? এমন দেখাচ্ছে কেন তোকে? ঠিক আছিস তো তুই? হ্যাঁ, আমি ঠিক আছি। এক গ্লাস জল আনতো, অনেকক্ষণ জল খাইনি, গলাটা একবারে শুকিয়ে গেছে। একটু বস এখানে, আমি নিয়ে আসছি এক্ষুনি। সুজয় এক গ্লাস জল এনে দিলে অর্জুন ঢক ঢক করে পুরো জলটা শেষ করে গ্লাসটা সোজা সুজয়ের দিকে বাড়িয়ে দিলে সুজয় গ্লাসটা টেবিলের উপর রেখে অর্জুনের দিকে তাকালো। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? এখনো পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে, তবে আমি আজ সোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তা কি বললো ওরা? প্রথমে তো কিছুই বলতে চাইনি, তবে ওই পুলিশের নাম বলতেই কিছু কথা বলেছে। কি বলেছে? বলছি, আগে বল ছোটু কোথায়? ছোটু খাবার খেয়ে বাইরেই আছে, তুই বল। আমি প্রথমে সোমার শ্বশুর বাড়িতে গেলাম, আমার পরিচয় দিলাম, সোমার ব্যাপারে জানতে চাইলাম, আর তখনই সোমরাজের বাবার সে কি চিৎকার, বাবা রে, একেবারে আমাকে তাড়িয়ে দিতে উদ্যত। আমি বললাম, দেখুন মেসোমশাই,
আপনি বাবা হয়ে কি চান আপনার ছেলে বাড়ি ফিরে আসুক? আমি কিন্তু আপনাদের সাহায্য করতেই এসেছি। এবার আপনি কি করবেন বলুন। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আর তখনই সোমরাজের মা কাঁদতে কাঁদতেই বলে উঠলেন, আমার ছেলেটাকে খুঁজে এনে দাও বাবা। অলোকা, তুমি চুপ করো তো। তুমি চুপ করো। আমি কি করে চুপ করে থাকবো বলতে পারো? এক সন্তানের জন্য আরেক সন্তানকে আমি মৃত্যু মুখে ফেলে দিতে পারি না। তাই আমি জানতে চাই সমু কোথায়। আমার সমুকে তুমি খুঁজে এনে দাও। শুধু আপনার ছেলেকে, বৌমাকে নয়? দেখুন মাসিমা, কিছু মনে করবেন না। সোমরাজ যেমন আপনার ছেলে, তেমনি সোমাও তো আপনার মেয়ের মতোই। সোমাকে আপনি ভালোবাসতে পারলেন না, ও গরিব ঘরের মেয়ে বলে। মাসিমা, ওকে আপনি একটু ভালোবাসবেন, দেখবেন সোমা আপনাকে অনেকটা ভালোবাসবে। আচ্ছা যাক, সেসব কথা। যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। হ্যাঁ বলো বাবা। সোমরাজ আর সোমা দুজন কোথায় গিয়েছিল, আর এটা কবেকার কথা? এটা তো হয়ে গেল 7-8 দিন প্রায়। সমু তো বাড়িতে বলে গেল সোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। তারপর অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে আমি ওকে ফোন করেছিলাম, ফোন বন্ধ ছিল। তারপর ওর বাবাকে বলি গোটা ব্যাপারটা। তখন অনেকটা রাত, সমুর ফোন বন্ধই ছিল। তাই আর কোনো উপায় না পেয়ে আমরা দুজনে গেলাম থানায়। সেখানে তো কমপ্লেন নিল, বলল কোনো খবর পেলে জানাবে। আমরা ফিরে এলাম। তারপর সারা রাত কেটে গেল, কিন্তু সমু বাড়ি ফিরে এলো না। তাই আবার থানায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম, তখনই একটা গাড়ি এসে আমাদের ঘরের সামনে থামলো। গাড়ি থেকে বেরিয়ে এলো 3-4 জন গুন্ডা মতো ছেলে। তাদের দেখে আমার খুব ভয় হলো। ওরা এসে আমাদের বলল, মাসিমা, ছেলের খবর ভুলে যান। আর যদি ভালো চান তাহলে থানায় গিয়ে কমপ্লেনটা তুলে নিন, সেটাই ভালো হবে। এই, তোমরা কারা? এইভাবে আমার বাড়িতে তোমরা এসেছো কেন? আমি এক্ষুনি থানায় ফোন করব। হ্যাঁ করুন করুন। আর ওদিকে আপনার ছেলের লাশ পড়ে যাবে। বিশ্বাস হচ্ছে না বুঝি? হ্যাঁ, এই কে আছিস রে? এই দেখা কোনটা? এরপর একটা গুন্ডা ছেলে আমাদের ফোনে সমুকে দেখালো খুব মেরেছিল ওকে, কিন্তু কেন এমন করছে সমুর সাথে তার কোনো কারণ বলেনি। ওরা বলল থানায় গিয়ে কমপ্লেনটা তুলে নিতে, নাহলে ছেলেটা তো মরবেই, সাথে মেয়েটাকেও তুলে নিয়ে যাবে, সাথে আরো অনেক ক্ষতি করবে এটাও বলেছিল। তাই আমরা ভয়ে থানায় গিয়ে কমপ্লেন তুলে নিই। আর কিছু বলেনি? না, আর কিছু বলেনি। তবে আমাদের বাইরে বসিয়ে দিয়ে ওরা সমুর ঘরে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওরা চলে যায়, বলে যায় কমপ্লেনটা তুলে নিতে। আর সেটাই আমরা করেছিলাম। সেদিনের পর থেকে সমুর কোনো খবর পাইনি আমরা। আর সেই জন্যই সোমার ভাইকে আমরা চিনতে অস্বীকার করেছিলাম। ওই একরত্তি ছেলেটার জন্যই আজ আমি আপনাদের বাড়িতে এসেছি। ছেলেটার যে দিদি ছাড়া আর কেউ নেই। আচ্ছা মাসিমা, এক কাজ করুন তো, সোমরাজের ফোন নাম্বারটা আমাকে একটু দেবেন। আচ্ছা বেশ। আর একবার আমি সোমরাজের ঘরটা দেখতে চাই। ঠিক আছে। আমি সোমরাজের ঘরটা খুব ভালো করেই দেখলাম, কিন্তু তেমন কিছুই আমার নজরে পড়লো না। তারপর ফোন নাম্বারটা নিয়ে টেলিফোন অফিসে ফোন করি। সোমরাজের লাস্ট লোকেশন আমি জানতে চাইলাম। কিছুক্ষণের মধ্যে তারা আমাকে সেটা বলে দেয়। তারা বলে সোমরাজের লাস্ট লোকেশন একটা রেস্টুরেন্ট। সেখানে আমি গেলাম, সেখানে সিসিটিভি ফুটেজ দেখলাম। সেই ফুটেজে আমি দেখতে পেলাম দুজন ছেলে সোমরাজকে নিয়ে কিছু একটা বলল, আর তাতে সোমরাজ তাদের দিকে বেশ ভয় ভয় দেখালো। ছেলেগুলোর মুখ দেখা গেল না। তারপর এই সোমরাজ সোমাকে নিয়ে বেরিয়ে গেল। আমি পার্কিং লটের সিসিটিভি ক্যামেরাটা দেখাতে বলি, সেখানেই দেখা গেল একটা গাড়ি সোমরাজ আর ওই সোমার সামনে এসে দাঁড়ালো। তারা গাড়িতে চেপে চলে গেল। তবে ভাগ্য ভালো যে গাড়ির নাম্বারটা দেখা গেছে। গাড়িটা কার?
এখনো খবর পাইনি, তবে পেয়ে যাবে। তার আগে আমাকে খেতে দে তো। উফ, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা চল, আমি খাবার দিচ্ছি। খাবার খেতে খেতেই ছোট ঘরে এলো। অর্জুনকে দেখতে পেয়ে বলে উঠল, অর্জুনদা, দিদির কোনো খবর পেয়েছো তুমি? দিদি কোথায় আছে তুমি জানো? আমাকে একটিবার নিয়ে চলো না, দিদিকে কতদিন দেখিনি। হ্যাঁ যাবো তো, আগে খাবারটা খেয়ে নি। আর তুইও গিয়ে ঘরে ঘুমিয়ে যা। দুপুরবেলায় আমার ঘুম আসে না। আমি বললাম তো, যা ঘরে যা। ছোট আর কথা বলল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। অর্জুনও খাবার খেয়ে বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিতে ঘুম চলে আসে। বিকেলের দিকে ফোনের শব্দে অর্জুনের ঘুম ভাঙার পর হাতে ফোনটা রিসিভ করে বলে উঠল, কি, গাড়ির খোঁজ পাওয়া গেছে? গাড়িটা এখন কোথায়? আচ্ছা বেশ, আমি আসছি, তুই একটু দেখে রাখ। আর যদি গাড়িটা চলে যায় তাহলে জানিস তো কি করতে হবে তোকে। ওকে ভাই, একদম চিন্তা করনে কা নেহি রে। তোর উল্টোপাল্টা হিন্দি কথা বন্ধ কর, আর যা বলছি সেটা যেন মনে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, কইলাম তো কাজ হইয়া যাইবে। আবার আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। এরপরে অর্জুন বিছানা ছেড়ে উঠে বসে। ডায়মন্ড এসে তার উপস্থিতি অর্জুনকে জানিয়ে দিয়ে গেল। তার কিছুক্ষণের মধ্যেই অর্জুন বেরিয়ে গেল। তবে সন্ধেবেলায় অর্জুনকে বেরিয়ে যেতে দেখে সুজয় বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? একটা কাজ আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তোরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি, আর দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। কোথায় যাচ্ছিস আগে বল। গাড়িটার খোঁজ পাওয়া গেছে, তাই আমাকে এখনই বেরোতে হবে। থানায় খবর দিয়েছিস? না, কেন? কারণ আমার মনে হচ্ছে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কেউ এতে জড়িত আছে। তাই ব্যাপারটা আমি এখন কাউকেই জানাতে চাইছি না। তুইও এখন কাউকে বলবি না, ঘরে থাক, আর ছোটুকে এই ব্যাপারে কিছু বলার দরকার নেই। এই বলে অর্জুন বেরিয়ে গেল। ছোটু এসে সুজয়কে বলল, সুজয়দা, অর্জুনদা এখন কোথায় গেল? জানি না, আমাকে বলে গেল না তো। তাহলে কি করে বলি বলতো? আমি রান্নাটা করিনি, তুই গিয়ে দেখ ডায়মন্ড কোথায়। এই বলে ছোটু সারা বাড়িতে দেখলো, কিন্তু ডায়মন্ডকে কোথাও খুঁজে পেল না। আর তখনই সুজয় বলে উঠল, কিরে, ডায়মন্ডকে খুঁজে পেলি? না, পেলাম না তো, কোথায় গেল? চল আমিও একটু দেখি খুঁজে। সুজয় আর ছোটু ডায়মন্ডকে সারা বাড়িতে এবং বাড়ির আশেপাশে খুঁজল, কিন্তু পেল না। তখন সুজয় বলে উঠল, আমার মনে হচ্ছে ডায়মন্ড অর্জুনের সাথেই গেছে। অন্যদিকে, হ্যালো রিভু, তুই কোথায় আছিস? অর্জুনদা, আমি তো গাড়ির ডিকিতে আছি, বেরোনোর সুযোগ পাইনি। তোমার ফোন কাটার পর আমি কয়েকজন ছেলের কথা শুনে বুঝতে পারলাম ওরা তখনই বেরিয়ে যাবে। তুমিও তখন আসোনি, তাই আমার ফোনের লোকেশনটা তোমাকে শেয়ার করে দিয়ে চুপি চুপি ওদের গাড়ির ডিকিতে ঢুকে যাই। তারপর ওরা কোথায় এসেছে আমি জানি না, তবে চারপাশটা বেশ অন্ধকার, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। তুমি কি এখানে পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই ওখানেই থাক, আমি না বলা পর্যন্ত বেরিয়ে আসবি না। এখানে এতক্ষণ আছি, কোমরে ব্যথা হয়ে গেছে, আর তার উপরে এই মশার জ্বালা, আমাকে তো তুলে নিয়ে যায় মনে হচ্ছে। বাজে কথা না বলে ওখানে থাক, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। শুয়ে শুয়ে আমি আর থাকতে পারছি না। অর্জুন ফোনটা কেটে দেয়। আর রিভু তখন বলে উঠল, এগুলো তো আমাকে মেরে ফেলবে মনে হচ্ছে। না, এবার সুগারটা চেক করাতেই হবে, রক্ত মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, সময় থাকতে সুগারটা চেক করতে হবে, না হলে অর্জুনদা গোছা গোছা নিম পাতা চিবিয়ে খেতে বলবে। সত্যি, ছেলেটা নিম পাতা চিবিয়ে খায় কেমন করে কে জানে, ও ছাগল একটা। আর তুই কি গাধা! কারোর গলা শুনতে পেয়ে রিভু চুপ করে যায়। তখন অর্জুন বলে উঠল, এখন চুপ করে আছিস কেন? এদিকে কেউ আসেনি তাই হয়তো তুই বেঁচে গেছিস, নাহলে আগে তুলে নিয়ে যেত। এত জোরে জোরে কথা বলছিলি কেন? গাড়ির ডিকির দরজা খুলে রিভু বেরিয়ে এসে বলে উঠল, আসলে মশার কামড়ে আমার নার্ভগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই জোরে কথা বলে ফেলেছিলাম। কেন, কেউ শুনতে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, যা জোরে কথা বলছিলি তাতে সবাই শুনতে পেত যদি এদিকে কেউ আসতো। তুই অনেকদিন বাঁচবি। এই, তুমি কি আজকাল পুলিশের কাজ ছেড়ে জ্যোতিষ চর্চা করছো? কি? না মানে বেঁচে থাকার কথা বলছো?
অর্জুন আবার চোখগুলো পাকিয়ে রিভুর দিকে তাকিয়ে রইলে রিভু চুপ করে যায়। রিভু আগে চোর ছিল, ছোটখাটো চুরি করত, এই যেমন ট্রেনে লোকের পকেট কাটতো, কারোর বাড়ির মুরগি ছাগল চুরি করে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে দিত। এমনি একদিন রিভু অর্জুনের পকেট কাটতে গেলে হাতে নাতে ধরা পড়ে যায়। আর সেদিন থেকে রিভু অর্জুনের হয়ে কাজ করে, ওই যাকে বলে গুপ্তচর হিসেবে। তবে এই কাজটা রিভু খুব এনজয় করে। লুকিয়ে কারোর উপর নজর রাখা, এই কাজ রিভু আগেও করত চুরি করার জন্য, কিন্তু এখনো ওই একই কাজ করে, তবে সেটা সম্মানের কাজ। আর নিজের সম্মানের কাজের জন্য কাউকে ঠকিয়ে টাকা নেয় না, বুক ফুলিয়ে টাকা নেয়। রিভু গর্বের সাথে বলে অর্জুনের জন্য তার জীবনটা বদলে গিয়েছে। বেশি বয়সও নয় ছেলেটার, হবে ওই 21-22। নিজের বাবা মাকে কোনো দিন দেখেনি, বস্তির এক বুড়ি দিদার কাছে মানুষ হয়েছে। কোনো বার রিভু বলে, যখন মানুষ করতেই পারবে না তখন জন্ম দেয় কেন? এভাবে রাস্তায় ফেলে দেওয়ার জন্য? তবে এখন রিভু খুব খুশি যে অমন বাবা মায়ের সাথে তার কোনোদিন দেখা হয়নি। শুধু একটাই দুঃখ, অর্জুনকে বলেছে, অর্জুনদা, যদি কোনোদিন এই কাজের জন্য আমি মরে যাই, তাহলে আমার বুড়ি দিদাকে তুমি একটু বলে দিও যে তোমার রিভু পাপ কাজ করে মরেনি, দেশের জন্য কাজ করে মরেছে। আমি জানি তোমরা মারা গেলে সরকার থেকে তোমাদের মৃতদেহের কত সম্মান দেয়, আমাদের দেবে না, কিন্তু তাও দিদাকে বলো যে তোমার রিভু ভালো কাজ করতে গিয়ে মরেছে, তাহলে আমার আত্মা শান্তি পাবে। সেদিন রিভুর কথা শুনে অর্জুনের চোখেও জল এসেছিল, কারণ সেও তো অনাথ। সে বুঝতে পারে রিভুর কষ্টটা। রিভুকে বুকে জড়িয়ে অর্জুন বলেছিল, তোর দাদা থাকতে তুই অনাথ, কে বলেছে? আর আমি যখন আছি তখন ভয় কিসের? তোর ভাষায় যেন কি বলে ওটা, ওই যে, আরে দাদা মনে করতে দে, হ্যাঁ মনে পড়েছে, জব অর্জুন হ্যায় তব খুদাই ডরনে কো নেহি। কি ঠিক কথা বলেছি তো? একদম তোর মতন। অর্জুনের কথা শুনে রিভু, ছোটু, সুজয় তিনজনে খুব হেসেছিল। সাথে ছিল ডায়মন্ড, সেও তার গলার আওয়াজ করে তার উপস্থিতি বুঝিয়েছিল। এখন সেই সব কথা বাদ দিলাম। রিভু আর অর্জুন কথা বলছিল, এমন সময় অর্জুনের পেছনে ডায়মন্ডের লেজ দেখে রিভু বলে উঠল, ডায়মন্ডকে তুমি নিয়ে এসেছো? আর এসেছো, কখন আমার গাড়িতে উঠে বসেছিলি আমি বুঝতেই পারিনি, এখানে এসে জানতে পারলাম। দেখ কেমন করে লেজ নাড়াচ্ছে, যেন কিছু জানে না। বলছি বিশুদা, ছেলেটা তো কোনো কথা বলছে না, কি করবে? বসকে এখন কিছু জানাবে? হ্যাঁ, বসকে বললে বস তোকে চুমু খাবে, সালা সোজা দানা ভরে দেবে খুলিতে, বুঝলি? চল আগে আমরা দেখি ব্যাপারটা, তারপর ওর বউ তো আছেই। বুঝতেই পারছিস কি করতে হবে। বিশুদা, তুমি কিন্তু আজকাল বড্ড দুষ্টু হয়ে যাচ্ছ। দুষ্টু আর কোথায় হতে পারলাম রে? যাও একজনকে ভালো লেগেছিল, সে আমাকে ব্যবহার করে একদম ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারপর থেকে আর ভালোবাসাটা হলো না, নেশায় ডুবে গেলাম, ঘর থেকে তাড়িয়ে দিল। জানিস জানিস রাস্তায় রাস্তায় ঘুরেছি একটু খাবারের জন্য, আর তখন এলো ওই বস। যাক, আমাদের দিয়ে খারাপ কাজ করায় কিন্তু খেতে তো দেয়, ভালো কাজ কি করতে চাইনি বল? চেষ্টা তো কম করিনি, কিন্তু সালা এই যুগে ভালোর কোনো দাম নেই রে ভাই। তাই সালা অন্তরাত্মাকে মেরে ফেলে এখন শুধুই খারাপ আর খারাপ। বিবেক বলে আর কিছু নেই রে, বিবেক বলে আর কিছু নেই। বিশুদা, তোমার চোখে জল? কই, এই জল, এই জলের কোনো দাম নেই রে, এই জলের কোনো দাম নেই। চল চল, বিবেককে জাগ্রত করলে চলবে না, অনেক কথা হলো, চল দেখি ওই ব্যাটা আবার কি বলে, চল। বিশুদা, তোমাকে আমি কোনোদিন এরকম দেখিনি। সত্যি বলতে বিশুদা, আমরা পেটের দায় এমন কাজ করি,
আর বস নিজেই বাবাকেই মেরে দিল রাজনীতি নিজের করার জন্য। কি যুগ এলো বলো। আমরা মরি বাবা মায়ের জন্য, আর ওরা বাবা মা পেয়ে নিজের হাতে খুন করছে। তার উপর দোষ চাপায় অন্য আরেকজনের উপর। সব কিছু জেনেও আমরা চুপ করে থাকি, কিছু করতে পারি না। মনে হয় একদিন বসকে মেরে ফেলবো। হ্যাঁ, তারপর ভাবি আমাদের মতো অন্য কেউ আবার আমাদেরও মেরে ফেলবে। তারপর কুকুর বিড়ালে আমাদের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে, সৎকার পর্যন্ত করবে না। এরা তো নরকের কীট। এদের জন্ম হয় কেন বিশুদা? আরে ছাড় না ওসব কথা, ওসব কথা যত ভাববি তত দুঃখ হবে। চল চল দেখি ছেলেটা আবার মুখ খুললো কিনা। চল। ছেলে দুটি চলে গেল। অর্জুন আর রিভু দুজনে দাঁড়িয়ে তাদের কথা শোনে। ওরা চলে যেতেই রিভু বলে উঠল, দেখছো অর্জুনদা, এরা আমার মতোই ভালো, কিন্তু পেটের দায়ে এমন কাজ করে। আচ্ছা, ওই বসটা কি গো, আর কার কথা বলছিল? একটা আন্দাজ তো আমি করেছি, কিন্তু সেটাই সত্যি কিনা যাচাই করতে হবে। চল, ছেলেগুলো যেদিকে গেল সেদিকে যেতে হবে। কোনো শব্দ করবি না, ঠিক আছে? আর আমি না বলা পর্যন্ত বের হবি না। আর ডায়মন্ড, তুইও চুপ করে থাকবি। অর্জুনের কথা শুনে ডায়মন্ড নিজের লেজ নাড়ল, তারপর আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা দূর যাওয়ার পর একটা ঘর দেখতে পেল। জানলার দিকে এগিয়ে পর্দা সরিয়ে অর্জুন আর রিভু দেখতে পেল একটা 26-27 বছরের ছেলেকে একটা চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। খুব মেরেছে তাকে, দেখেই বোঝা যাচ্ছে তার চোখ মুখ ফুলে গিয়েছে। এমন সময় বিশু বলে ছেলেটি বলে উঠল, কিরে, হ্যাঁ কেমন আছিস? এই কিরে, মুখ খুলবি কিনা বল। ছেলেটির মুখটা দেখে অর্জুন চমকে গেল, বলল, সোমরাজ? এটাই সোমরাজ? হ্যাঁ, আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন দেওয়ালে ওর ছবি দেখেছিলাম। তাহলে সোমা তো এখানেই থাকবে। সেটাই তো হওয়ার কথা। চারিদিকটা খুব ভালো করে দেখতে হবে। সোমার তো এখানেই থাকার কথা। তুই ওই 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 জানলার দিকে গিয়ে দেখ তো, সোমা আছে নাকি। কিরে, কিছু বল। আরে বলে দে না ভাই, চিপটা কোথায় রেখেছিস, তাহলে তো এত ঝামেলা করতে হয় না। তোর নিজের জন্য না হলেও তোর বউয়ের কথা ভাব। বেচারি কেঁদে কেঁদে মনে হয় শরীর খারাপ করে নেবে। কত করে বলছি খাবার খেয়ে কাঁদ, খাবার খেয়ে কাঁদ, তা না করে শুধুই কাঁদছে। তাই তো বলছি চিপটা দিয়ে বাড়ি চলে যা। তোদের তোদের চিপ দিলেও আমাদের মরতে হবে, আর না দিলেও আমাদের মরতে হবে। তাই মরতে যখন হবে তখন এমনিই মরবো, তবে তবে দেশের সাথে বেইমানি করতে পারবো না। আরে বোকা ছেলে, যে দেশের নিয়ে এত কথা বলছিস, সেই দেশের লোকই তো তোর খবর আমাকে দিল। হ্যাঁ, না হলে বল, তোর কাছে যে প্রমাণ আছে সে কথা আমরা জানলাম কিভাবে? হ্যাঁ, ভেবে দেখেছিস? আর ওই দেশের জন্যেই নিজের প্রাণটা দিবি, সাথে বউটারও। এখনো বলছি, বল কোথায় আছে চিপটা? চিপটা দিবি আর বউকে নিয়ে চলে যা। বস চলে এলে কিন্তু সেটা আর হতে হবে না। তাই বলছি, আমাকে বল চিপটা কোথায় আছে। এসব কেন করিস তুই? একেই তো বলে সুখে থাকতে ভূতে কিলোনো। দিব্যি তো বিয়ে করে ভালোই ছিলি, তারপরেই দেশভক্তির প্রেমটা কে জাগালো বাবা তোর মনে? কিরে বল, কোথায় আছে চিপটা? সোমরাজ তখনও চুপ। আর এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করলো খাদ্যমন্ত্রী শিশির সেনগুপ্তের ছেলে বিপুল সেনগুপ্ত। তাকে দেখে অর্জুন আর এক দফা চমকে উঠল। অর্জুনদা, এ তো বিপুল সেনগুপ্ত। কিছুদিন আগে এরই বাবা মারা গেছে না? হ্যাঁ, সেটাই তো জানি। এখন দেখছি এই জাল অনেক দূর ছড়ানো, একবারে মাকড়সার জালের মতন। শিশিরবাবু তো বক্তৃতা দেওয়ার জন্য একটা স্টেজে উঠছিল, সামনে এসে ভাষণ দিতে যাবেন, আর এমন সময় শিশিরবাবুর বুকটা গুলিতে কারা যেন ঝাঁঝরা করে দেয়। কিন্তু এসব কারা করে, কেন করে, কিছুই জানতে পারা যায়নি। এখন তো দেখছি শিশিরবাবুকে ওনার ছেলে খুন করেছেন। সেটাই তো। এখন কি করবে?
সোমাকে ওই ঘরে দেখতে পেলি? না, দেখতে পেলাম না তো। হয়তো অন্য কোনো ঘরে আছে। কিরে, কদিন থেকে তোকে না বলছি চিপটা কোথায় আছে বল? তুই কি কানে শুনতে পাস না? না প্রাণের মায়া দেওয়া নেই? তাড়াতাড়ি বলে ফেল তো চিপটা কোথায় রেখেছিস, একেবারে লক্ষ্মী ছেলের মতো। তখনও সোমরাজ চুপ করে বসে বিপুলের দিকে তাকালো, আর তাতে বিপুল আবার রেগে যায়, চিৎকার করে বলে উঠল, এই বিশু, যা তোর বউটাকে ধরে নিয়ে আয়, তারপর দেখি ঠিক কতক্ষণ মুখ না খোলে। সোমাকে কিছু করবেন না, আমি বলছি তো, আমি এসব কিছুই জানি না, আমার কাছে নেই। কি রে বিশু, কি বললাম? এই ছেলে এমনিতে কিছু বলবে না, ওর বউকে নিয়ে আয়, তাড়াতাড়ি কর। এরপর বিশু ঘর থেকে বেরিয়ে কোথায় যেন একটা গেল। মিনিট 5-এর মধ্যেই বিশু একজন মেয়েকে টানতে টানতে নিয়ে এলো। সোমা সোমা খুব চিৎকার করছিল। তারপর এনেই সোমরাজের সামনে দাঁড় করালো। সোমরাজকে এমন অবস্থায় দেখে সোমা কেঁদে উঠল আর কাঁদতে কাঁদতেই বলল, এ কি অবস্থা হয়েছে তোমার? তুমি তুমি ঠিক আছো তো? এরা এরা কারা? আমাদের কেন তুলে এনেছে? সেটাই তো, কেন তুলে এনেছি সেটা তোমার বর খুব ভালো করে জানে। তাই তুমি একটু বলে দাও তো যে আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিতে। বাজে ছেলে এমন কাজ করে, লোকের গোপন জিনিস নিজের কাছে রাখতে হয়? বলো তো, একবার তোমার বরকে বলো। বিপুলের কথার অর্থ সোমা কিছুই বুঝতে পারছে না, তাও বলল, ওরা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের কি জিনিস নিয়েছো? দিয়ে দাও, তারপর আমরা বাড়ি যাব। তুই জানো না সোমা, ওরা আমাদের ছাড়বে না, আমি দিয়ে দিলেও ওরা আমাদেরকে মেরে ফেলবে, সাথে তোমাকেও, আর না দিলেও মারবে। তাই দেশের সাথে বেইমানি আমি করতে পারবো না, তার জন্য যদি আমাদের মরতে হয় মরবো, কোনো দুঃখ নেই। আচ্ছা, খুব তো দেশভক্তি দেখতে পাচ্ছি। তা তোর মুখ খোলার ব্যবস্থা আমি করছি। এই, কে আছিস? মার তো মালটাকে, মার মার মার, মারতে মারতে মেরে ফেল যতক্ষণ না পর্যন্ত মুখ খোলে। হ্যালো সুজয়, আমি অর্জুন বলছি। আমার কথাটা মন দিয়ে শোন। আমি আমার লোকেশনটা তোকে শেয়ার করে দিচ্ছি। তুই যত তাড়াতাড়ি সম্ভব এসিপি স্যারের সাথে যোগাযোগ কর। আর আমি ওনাকে সব কিছু বলে রেখেছি। পুলিশ নিয়ে এই লোকেশনে যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। না 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 না, ছোটুকে তো আমার দরকার নেই, ওকে ঘরেই থাকতে বল। ঘরের দরজা জানলাগুলো যেন ভালো করে লাগিয়ে রাখে। তারপর তুই বেরিয়ে পড় ওখান থেকে, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। অর্জুনদা কি করবে এবার? ওকে তো খুব মারছে, এইভাবে মারলে তো ও মরে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখানেই থাকবি, বাইরে আসবি না, আমি দেখছি ব্যাপারটা। এই বলে অর্জুন ওখান থেকে চলে গেল। রিভু ওখানেই দাঁড়িয়ে রইল, সাথে ডায়মন্ডও। তখন বিপুল বলে উঠল, থাম তোরা, এভাবে হবে না, আমি দেখছি। দিয়ে দাও না, কি চাইছে ওরা? শুনবে না যে ও তোমার কথা। কথাটি বলে বিপুল খারাপ নজরে সোমার দিকে এগিয়ে যেতে থাকলে সোমরাজ বারে বারে বারণ করতে থাকে। একটা সময় বিপুল সোমার খুব কাছে এসে ওর গায়ে হাত দিতে যাবে, তখনই একটা গুলির শব্দ। বিপুল চমকে পেছনে ফিরে তাকায়। কিছুটা দূরে রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অর্জুন। সোমা ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল। সোমরাজ অর্জুনকে চেনে না। অর্জুনকে দেখে বিপুল বলে উঠল, এই কে রে তুই? মরতে গা চলে এসেছিস? যা যা এখান থেকে, যা যা। মরতে নয়, মারতে এসেছি তোদের সবাইকে। এই যা তোরা। তারপর একে একে গুন্ডা সবাই অর্জুনের দিকে তেড়ে যায়। অর্জুন তখন সবাইকে ঘুষি মেরে ফেলে দিতে থাকে। সোমা চোখ খুলে ততক্ষণে সামনের দিকে তাকায়। অর্জুনকে দেখে চিৎকার করে বলে উঠল, দাদা দাদা তুমি এসেছো? দাদা আমাদের বাঁচাও, ওরা অনেক মেরেছে। চিন্তা নেই তোর, আমি যখন এসে গেছি তখন আর চিন্তা করতে হবে না। তুই যা সোমরাজের কাছে গিয়ে দাও। সোমা দৌড়ে আসে সোমরাজের কাছে, কিন্তু সোমরাজ তাকে ছুঁতে মানা করে। সোমা অবাক হয়, কিন্তু সেই পরিস্থিতিতে সে কিছুই আর বলে না, চুপচাপ সোমরাজের পাশে দাঁড়িয়ে থাকে। ওদিকে অর্জুন একে একে সবাইকে মেরে ফেলে। সবাইকে মার খেয়ে পড়ে যেতে দেখে বিপুল অর্জুনের পেছন দিকে গিয়ে তাকে আঘাত করতে গেলে সোমা অর্জুনের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে, আর তাতে সোমার মাথায় আঘাত লেগে যায়। অজ্ঞান হয়ে সোমা মাটিতে লুটিয়ে পড়ে। বিপুল বেরিয়ে যেতে গেলে চারপাশ থেকে পুলিশ এসে ঘিরে ধরে, কিন্তু বিপুল নিজের পকেট থেকে একটা কি বের করে, আর তাতে গোটা ঘর গ্যাসে ভর্তি হয়ে যায়। সবার শ্বাসকষ্ট হতে থাকে, সেই জন্য সব পুলিশ ওই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। সেই ফাঁকে
বিপুলও কোথায় একটা চলে যায়। অর্জুন সোমাকে কোলে নিয়ে সোমরাজের কাছে যায়। সুজয়, রিভু, ডায়মন্ড সবাই তখন ভেতরে আসে। সোমরাজের দড়ি খুলে দিতে চাইলে সোমরাজ মানা করে আর বলে, আপনারা চলে যান এখান থেকে, কারণ আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? এই দেখুন, আমার শরীরে বোম বাঁধা আছে। আপনারা চলে যান যত শীঘ্রই সম্ভব। তোমাকে এখানে একা ফেলে আমরা কোথাও যাবো না, তোমাকে নিয়েই আমরা বাড়ি ফিরবো। সেটা সম্ভব নয় দাদা, আপনি বরং সোমাকে বাঁচান, আমাকে এখানে ছেড়ে দিন। তুমি আমাদের সাথে যাবে। না দাদা, সেটা সম্ভব হবে না। আমি এখান থেকে নড়লেই বোমটা ফেটে যাবে। আমি তো মরে যাবই, সাথে আপনাদেরও ক্ষতি হবে। তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনি সোমাকে বাঁচান। আর এমন সময় টিক টিক শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখল বোমের টাইমার অন হয়ে গিয়েছে। সেটা দেখে সোমরাজ বারে বারে বলতে থাকে, দাদা, আপনারা এখান থেকে বেরিয়ে যান, আমাকে এখানে ছেড়ে দিন। তবে সোমাকে বলবেন আমি কোনো অন্যায় কাজ করিনি। গলায় যে লকেটটা আছে ওর মধ্যে চিপটা আছে, আর ওটা দেখলেই বুঝতে পারবেন মন্ত্রী শিশির সেনগুপ্তের খুনের পেছনে কার প্ল্যান ছিল। আমি কোনো খারাপ কাজ করিনি দাদা, আমি একজন র এজেন্ট, দেশের হয়ে কাজ করি। এই যে আমার ব্যাজ, সোমাকে দেবেন আর বলবেন ওরা আমাকে নিয়ে গেছে। মৃত্যুর খবরটা সোমাকে দেবেন না, তাহলে হয়তো সোমা সহ্য করতে পারবে না। তাই ওকে বলবেন ওরা আমাকে নিয়ে চলে গেছে। তাহলে সোমার কাছে, এমনকি আমার বাড়ির লোকের কাছেও আমি জীবিত থাকবো। প্লিজ দাদা, প্লিজ আমাকে কথা দিন, আপনি এটাই করবেন। আর হাতে বেশি সময় নেই, আপনি আমাকে কথা দিন সোমাকে আপনি আগলে রাখবেন, কথা দিন। অর্জুন কোনো কথা বলতে চাইছিল না, কিন্তু সোমরাজের শেষের কথাগুলো শুনে বলে উঠল, ঠিক আছে, আমি কথা দিলাম, সোমাকে আমি আগলে রাখবো, কোনোদিন তোমার মৃত্যুর খবর জানতে পারবো না। পুলিশের লোক তখন তাড়াতাড়ি করে সেখান থেকে বেরোতে বলল। অর্জুন যেতে চাইল না, তাও সোমাকে একবার সোমরাজের সামনে নিয়ে গেল। একবার চোখ ভরে সোমাকে দেখে নিল। অর্জুন তারপর সোমাকে নিয়ে বাইরে দৌড়ে চলে যায়। কিছুটা দূরে যাওয়ার পরই একটা খুব জোরে শব্দ হয়। রিভু চিৎকার করে উঠল। অর্জুন মাটিতে বসে পড়ল আর বলে উঠল, আমি পারলাম না রক্ষা করতে, পারলাম না। সোমাকে আমি কি জবাব দেবো? ও শীতের সিঁদুর আমি বাঁচাতে পারলাম না, তাহলে আমি ওর কিসের দাদা? অর্জুনদা, তুমি অনেক করেছো, বাকিটা আমাদের কারোর হাতে ছিল না। ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই। চলো, সোমকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আবার ওর কিছু হয়ে গেলে আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি, হাসপাতালে যেতে হবে। এরপরেই সবাই হাসপাতালে গেল। সোমাকে হাসপাতালে ভর্তি করা হলো। অর্জুন হাসপাতালে থাকলো। সুজয় ডায়মন্ডকে নিয়ে বাড়ি ফিরে গেল। ওদিকে রিভুও বাড়ি ফিরে যায়। সুজয়কে বাড়ি ফিরে আসতে দেখে ছোট জিজ্ঞাসা করলো, সুজয়দা, অর্জুনদা কোথায়? দিদির খবর পাওয়া গেছে? দিদি কেমন আছে? সুজয় চুপ করে থাকে। ছোটু আবার বলে উঠল, বলো না সুজয়দা, দিদির খবর পাওয়া গেছে? দিদি ঠিক আছে তো? দিদির কিছু হয়নি তো? দিদি ছাড়া আমার আর কেউ নেই, বলো না তুমি। তোর দিদি ঠিক আছে, তবে হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে কেন? কি হয়েছে? দিদি ঠিক আছে তো? সোমা একদম ঠিক আছে। আমি এখনই দিদির কাছে যাব। না, এখন না, এখন গেলে তোর দিদির সাথে দেখা করতে দেবে না।
তাই বলছি কাল যাবি। না না সুজয়দা, আমি এখনই যাব, তুমি নিয়ে চলো। ছোটু ছোটু, সোমা ঠিক আছে, চিন্তা করিস না, অর্জুন আছে ওখানে। তাই যা যা, ঘরে গিয়ে ঘুমোগে যা। এরপর ছোটুকে নিয়ে ঘুমোতে যায়। পরের দিন সকাল হতেই সুজয় ছোটুকে নিয়ে হাসপাতালে যায়। অর্জুন ওখানেই ছিল। সোমার শরীর এখন ভালো আছে, জ্ঞান ফিরেছিল, তবে সোমরাজের কথা জিজ্ঞাসা করে অনেকটা হাইপার হয়ে উঠেছিল। তাই ডাক্তার আবার ইঞ্জেকশন দিয়েছে আর এখন ঘুমাচ্ছে। ছোটু তার দিদিকে পেয়ে খুব খুশি হয়েছে। অর্জুন বাড়ি ফিরে গিয়েছিল, তখন হাসপাতালে সুজয় আর ছোটু ছিল। বিকেলের দিকে সোমার জ্ঞান ফিরলে আর কোনো কথা বলেনি, হয়তো কিছু বুঝতে পেরেছে। মনের দুঃখগুলো সে আর কাউকেই বলতে চায় না। ছোটকে তার বুকের মাঝে চেপে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। সোমরাজের কথা আর জিজ্ঞাসা করেনি। ওদিকে সোমার গলার লকেটে একটা চিপ ছিল। সেই চিপ থেকে জানা গিয়েছে শিশির বাবুর মৃত্যুর জন্য ওনার ছেলেই দায়ী। তাই পুলিশ অনেক তল্লাশির পরেও বিপুলকে খুঁজে পায়নি। বিপুলের তদন্ত করতে থাকে পুলিশ ডিপার্টমেন্ট। বিপুলকে তাড়াতাড়ি খুঁজে বের করার অর্ডার দেওয়া হয়। পুলিশ তার কাজ করতে থাকে। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। সোমা বাড়ি ফিরে এসেছে, তবে এবার থেকে সোমা ওর মামা বাড়িতে নয়, অর্জুনের কাছেই থাকে। সোমরাজকে দেওয়া কথা অর্জুন রেখেছে। সোমা মাঝে মাঝে সকলের অজান্তে কাঁদে। অর্জুন রাতের বেলায় সোমার কান্না শুনতে পায়, কিন্তু তাতে অর্জুনের কিছুই করার নেই। সময়ের হাতে অর্জুন সবটা ছেড়ে দিয়েছে। সময় সব ক্ষত পূরণ করে দেবে। এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌ রুই দাস ও ঝর্ণা রুই দাসের কলমে মাকড়সার জাল গল্পটি। গল্পের কথকের ভূমিকায় ছিল সাধ্যায়। গল্পটির অন্যান্য চরিত্রে আছে পার্থসারথী, দেবদাস, ঋতদীপ, সৈকত, তনয়, অতনু, শ্রাবণী, রুদ্রদেব, সুমনা, সুদীপ, ডোনা, অরূপ। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। সাউন্ড ডিজাইন করেছেন বিশ্বদীপ বিশ্বাস। ভিডিওগ্রাফিক্স করেছেন চঞ্চল রুই দাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমার আরও ভালো লাগবে। আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।